বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ক্লাস শুরু করছি অধ্যায় 3 হিসাব বিজ্ঞান প্রথম পত্র ব্যাংক সামান্য বিবরণী। সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এস ইকবাল, সিনিয়র প্রভাষক বাওয়া স্কুল ও কলেজ, দামপাড়া, চট্টগ্রাম। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। এই নাম্বারে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ব্যাংক সামান্য বিবরণী বোঝাতে। এখন আসুন আমরা নেক্সট বেসিক ক্লাস, এটার উপরে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 3 ব্যাংক সামান্য বিবরণী। পরীক্ষায় 10 নম্বর থাকবে। একটা জিনিস মনে রাখবেন, নগদান বহি পারলে এই অঙ্ক পারা যাবে। নগদান বহি আপনি ক্লাস 9-10ও করেছেন, ফার্স্ট ইয়ারও করেছেন। এটা কী জিনিস আগে একটু বুঝি। আমানতকারী মানে কারবারের মালিক নগদান বহি তৈরি করবে, মনে রাখবেন। আর ব্যাংক বহি বা পাস বহি বা ব্যাংক বিবরণী, এটা কে তৈরি করবে? ব্যাংক তৈরি করবে। যেহেতু আমরা সবসময় ব্যাংকে টাকা জমা দিই, ব্যাংক থেকে উত্তোলন করি, ব্যাংকের মধ্যে বিভিন্ন লেনদেনকারী, তাই আমিও হিসাব রাখবো, ব্যাংকও হিসাব রাখবে। দুজনের মধ্যে যখন গণ্ডগোল সৃষ্টি হবে, হিসাব মিলবে না মাসের শেষে, তখন বুঝবেন যে কি আমাদের মধ্যে সমস্যা হয়েছে, সমন্বয় করতে হবে। এই জন্য হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা। কীভাবে বুঝবো এখন গণ্ডগোল? দেখেন, মনে করেন মাস শেষে আমার ব্যাংকে জমা 40,000 টাকা আমার হিসাবে। ব্যাংকে বললো যে, আমি ব্যাংকে ফোন করলাম, ব্যাংক বললো যে আপনাকে 30,000 টাকা। তাহলে আমাদের দুজনের মধ্যে গণ্ডগোল কত? 10,000 টাকা। কেন গরমিল হলো সেটাই আমি আলোচনা করছি এখন। দেখেন, এগুলো আসলে কারো ভুল না, কেউ চুরি করছে কি না, চুরিও করে নাই কিছু, জাস্ট হিসাবের গণ্ডগোল। আমি লিখছি, আপনি লিখেন নাই, আপনি লিখছেন, আমি লিখি নাই, সে কারণে গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে। তেমন দেখেন, বা আমি বেশি লিখছি, আপনি কম লিখছেন, এইগুলো। 1 নাম্বার, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, এগুলো বুঝতে হবে। কে তাহলে ব্যাংক সুদ দিছে আমাকে কত? 100 টাকা। তাহলে যদি বোঝাচ্ছে কে লিখবে আগে? ব্যাংক লিখছে, তাহলে আমি লিখি নেই, সেজন্য আমাদের মধ্যে গণ্ডগোল। ব্যাংক চার্জ 50 টাকা, তাহলে চার্জ কে করছে? ব্যাংক। তাহলে গণ্ডগোলটা কে? ব্যাংকে প্রথমে লিখবে, আমি লিখি নেই, সেখানে আমার এই দুইটার কারণে গণ্ডগোল। নেক্সট, চেক ইস্যু করা হয়েছে, মানে চেক ইস্যু মানে প্রদান, মনে রাখবেন, ইস্যু মানে চেক প্রদান করছি কাউকে, কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এটা মানে কি? এটা দিয়ে বোঝা যাচ্ছে কি, আমরা একটা চেক কেটে একজন পার্টিকে দিছি, পার্টিটা ব্যাংকে না গিয়ে অন্য জায়গায় বসে আছে বা পরে যাবে, তাহলে আমার টাকা থেকে কমে গেছে, কিন্তু ব্যাংক কিছু জানে না, তাহলে আমি লিখছি, ব্যাংক লিখে না, একসাথে গণ্ডগোল। নেক্সট, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। মানে ব্যাংক আমার পক্ষ হয়ে টাকা পরিশোধ করছে, কিন্তু আমি জানি না, আমি নগদান বইতে লিখি নেই, তাহলে ব্যাংক লিখছে, তাহলে দুজনের মধ্যে গণ্ডগোল। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক আমার পক্ষ হয়ে টাকা আদায় করছে, যা নগদান বইতে লিখা হয়নি, তার মানে কি আমি লিখি নাই, ব্যাংক লিখছে, সেজন্য গণ্ডগোল। সেজন্য তাহলে এই কয়েকটা ঘটনা দিয়ে বুঝতে পারবেন আপনি ব্যাংক সমন্বয় কেন করা হয়, হ্যাঁ, কেন গরমিল হয় দুজনের মধ্যে। হ্যাঁ, এবার আসুন, ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করবে? আমি, আমানতকারী বা মালিক তৈরি করবেন, মনে রাখবেন। কখনো ব্যাংক করবে না, আমি তৈরি করব। এটা দুইভাবে করা যায়, একক জ্যার পদ্ধতি, এটা প্রাচীন পদ্ধতি, একটা উভয় জ্যার সংশোধন পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। কিছু না বললে আমরা একক জ্যার পদ্ধতি করব। নগদান বহি ব্যাংক কলাম পারলে এই অঙ্ক পারা যাবে, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন, নগদান বহি জ্যারের সাথে কিছু আইটেম যোগ হয়, কিছু আইটেম বিয়োগ হবে, ছকটা জাবেদার মতো। এখানে উদ্বৃত্ত মানে অঙ্কের ছকটা জাবেদার মতো হবে। উদ্বৃত্ত 4 ধরনের থাকে, যেমন নগদান বহি মোতাবেক ব্যাংক জমা বা ডেবিট জ্যার, পাস বহি মোতাবেক ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, 3 নগদান বহি মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, 4 পাস বহি বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। এই 4 ধরনের জ্যার থাকে। এই দুইটা একই সিস্টেম,
এখানে যা যোগ হবে তা একই, এই দুটো একই সিস্টেম, আর এই দুটো একই সিস্টেম। এই জন্য আমরা এই দুটাকে এক পক্ষ করছি, এটাকে এ দিছি মনে করেন, এটাকে বি দিছি, তাহলে এই দুটো একই ট্রিটমেন্ট হবে, এটাও একই ট্রিটমেন্ট হবে, মনে রাখবেন। তাহলে অঙ্কটা কী দিয়ে শুরু করছি মাথায় রাখবেন। 1 মাসের জন্য বা প্রতি মাসের শেষে ব্যাংক সমানবিনী তৈরি করা হয়, মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা গেল। নেক্সট স্লিপ। এখন দেখবেন নগদাম্বয়িক ছকটা কি, মানে সরি ব্যাংক সমানবিনী ছকটা কীরকম হবে দেখেন, জাবেদার মতো। এই বিবরণ, এখানে হবে বিবরণ, দাঁড়ান 1 মিনিট, বিবরণ, টাকা, এই বিবরণ টাকা টাকা, এখানে প্রথমে লিখতে নগদান বহি অনুযায়ী ব্যাংক জমা থেকে খালি রাখছি, অথবা পাস বহি অনুযায়ী বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা বা ব্যাংক জমাতিরিক্ত টাকাটা সবসময় এখানে লিখতে হবে, এই জায়গায়। এখানে আমি খালি রাখছি, কারণ এখানে ব্যাংক জমা হতে পারে, ব্যাংক জমাতিরিক্ত হতে পারে। এটা দিয়ে শুরু করতে পারি, এটা দিয়ে শুরু করতে, কিছু সাধারণত এটা দিয়ে শুরু করলে বেশি সহজ হবে এইটা। আচ্ছা, দেখেন কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে, এইটাই ডিস্টার্ব। কে যোগ হবে কে বিয়োগ হবে বের করতে পারি, অঙ্ক মোটামুটি বুঝে যাবেন। তা আমি এখানে 1 থেকে 4 লিখছি, সাধারণত 4টা থাকে এখানে, সেজন্য আমি এতটুকু পর্যন্ত 4 লাইন রাখলে হবে, এখানেও 4 লাইন রাখলে হবে। আচ্ছা, একটু দেখেন আবার, তাহলে আমি এটা 5 টাকা লিখছি মনে করেন, এগুলো সব যোগ করে এখানে লিখছি 1 টাকা, তাহলে 5 থেকে কত 6 টাকা, 6 থেকে 2 টাকাটা বাদ দিছি এর বিয়োগ, তাহলে উত্তর কত 4। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আসুন নেক্সট প্রশ্ন। এখন আসুন যেটা সবচেয়ে খুব বড় গুরুত্বপূর্ণ, কারা যোগ কারা বিয়োগ, এই জিনিসটা আমরা সবসময় বুঝতে ভুল করি, এটা ভালো মতো বুঝবো, এটা বিভিন্নভাবে বোঝানো যায়। আমি আরেকটা ক্লাস দিব, এটা টেকনিক অন্যরকম, চোরা বুদ্ধি দিয়ে একটা টেকনিক দিয়ে দিব, এটা একটা টেকনিক, আরেকটা টেকনিক আমার আছে, সেটা পরে দিব। দেখেন, তাহলে শুরু করছি মনে করেন নগদান বহি মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত বা ডেবিট জেড, অথবা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, এই দুটো মনে করেন এটা দিয়ে শুরু করছি আমরা। ওই যে বললাম এ গ্রুপ, এ দিয়ে শুরু করছি, এ গ্রুপ দিয়ে, বি গ্রুপ দিয়ে শুরু করলে আর ধরনের। একটু আমি আবার দেখাচ্ছি এ গ্রুপ বি গ্রুপ কী জিনিস। দেখেন, এই এ গ্রুপ শুরু করলে একটা, বি গ্রুপ শুরু করলে একটা, এটার বিপরীত হবে এটা। দেখেন এবার, এই এ গ্রুপ দিয়ে শুরু করছি, তাহলে কারা যোগ, দেখেন আমি একটা লিখে দিচ্ছি এখানে, ব্যাংক সুদ বা ব্যাংক জমার সুদ যোগ হবে, কেন হবে আমি পরে বলতেছি। বিনিয়োগের সুদ যোগ হবে, দেনার থেকে প্রাপ্তি যোগ হবে, প্রাপ্য বিল আদায় যোগ হবে, চেক ইস্যু বা প্রদান করলে যোগ হবে, মনে রাখবেন এই সবগুলো যোগ হবে। আর এরা সব বিয়োগ, মুখস্থ রাখবেন, তাহলে সুবিধা হবে। ব্যাংক চার্জ, পাওনাদারকে পরিশোধ, প্রদেয় নোট বিল পরিশোধ, চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, এগুলো সব কী হবে বিয়োগ। তাহলে কারা যোগ কারা বিয়োগ এই জিনিসটা। আচ্ছা, এটা আমি আবার বোঝাচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবেন, ব্যাংক ইজ বস অলওয়েজ, অর্থাৎ ব্যাংক সবসময় বস থাকবে। সাধারণত ব্যাংক যা করে, অর্থাৎ এটা দিয়ে কী বুঝে, বস দিয়ে আমি বোঝাচ্ছি সাধারণত ব্যাংক যা করে আমাকে তা করতে হবে, কারণ সংশোধন করতে গেলে ব্যাংকের বইতে হাত দেওয়া যাবে না, আমার বইতে হাত দিতে হবে। তার মানে এটা দিয়ে বুঝেছি কি, ব্যাংক যদি বাড়ায় আমাকে বাড়াইতে হবে, ব্যাংক যদি কমায় আমাকে কমাতে হবে, সেজন্য আমি কি লিখছি ব্যাংক বস। এখন দেখেন, তাহলে আমরা একটু এটা আলোচনা করতেছি। দেখেন, ব্যাংক সুদ বা ব্যাংক জমার সুদ যখন হবে, এটা এখানে আমি ক্রস লিখছি, এদিক দিয়ে সব কিছু ক্রস রাইট লিখছি, এদিকে একটু প্লাস লিখছি, এটা মাইনাস লিখছি, কেন একটু দেখেন ভালো মতো বুঝেন। যেমন মনে করেন ব্যাংকে আমাকে সুদ দিছে, তাহলে কে প্রথমে কে লিখবে, ঘটনাটা কার থেকে শুরু হয়েছে, ব্যাংক থেকে, তাহলে ব্যাংক লিখে নাই। এই ঘটনার মাধ্যমে আমার টাকা বাড়বে, দেখছেন আমি প্লাস দিচ্ছি, কেন বাড়বে, কারণ ব্যাংকে যখন আমাকে সুদ 5 টাকা দিবে তাহলে আমার টাকা বাড়বে না, সেজন্য প্লাস লিখছি। আর এই ক্রস কেন লিখছি, কিন্তু সুদটা কে দিবে, ব্যাংকে দিবে, তাহলে ব্যাংকে আগে লিখবে, ব্যাংক তো আমাকে বলে আপনাকে সুদ দিচ্ছি, সেজন্য আমি লিখি নেই, এই জিনিসটা বোঝাচ্ছি এটা। তাহলে আমি লিখি নেই, তাহলে এখন আমাকে লিখতে হবে, তাহলে এটা কী হবে যোগ হবে, কারণ আমার টাকা বাড়বে বলে যোগ। এটাও দেখুন বিনিয়োগের সুদ, ব্যাংক আমার পক্ষ হয়ে বিনিয়োগের সুদ আদায় করছে, কিন্তু ব্যাংকের টাকাটা আমার বাড়ছে, সেজন্য প্লাস লিখছি বাড়ছে বলে, কিন্তু আমি ক্রস কেন, আমি এটা লিখিনি, তাই এখন আমাকে লিখতে হবে, লিখতে হবে কি এই যোগ করছি, আমার টাকা বাড়বে, সেটা যোগের ঘর বসছে।
আবার দেখেন এটা ব্যাংক আমার পক্ষ হয়ে একজন মানুষ থেকে টাকা আদায় করছে প্রাপ্তি, সেজন্য ক্রস মানে আমি লিখিনি, কিন্তু আমার টাকা বাড়ছে, বাড়ছে বলে আমি কী করছি, যোগ কলামে লিখছি। প্রাপ্য বিল আদায়, ব্যাংক আমার পক্ষে একটা প্রাপ্য বিল আদায় করছে, সে ক্রস মানে আমি লিখিনি, আমার কিন্তু এটা কারণে আমার টাকা বাড়ছে, সেজন্য প্লাস দেখাইছি, সেজন্য এরা আমার টাকা বাড়াইতে হবে বলে যোগ। কেন, একটু আগে বললাম ব্যাংক বাড়াইছে, ব্যাংক মানে কি বস, তাহলে ব্যাংক বাড়াইছে, তাহলে সেজন্য আমাকে বাড়াতে হচ্ছে, এই জন্য যোগ করছি। দেখছেন, এগুলো সব ব্যাংকে আমার টাকা বাড়ছে, ব্যাংকে প্রথমে লিখছে, সেজন্য আমার টাকা বাড়ছে বলে আমি যোগ করছি। কিন্তু এটা ডিস্টার্ব, এখন আরও অনেক লেনদেন আছে, আমি এগুলো দিনেই মোটামুটি কমনগুলো এখানে আমি দিছি, মনে রাখুন কমনগুলো আমরা এখানে দিছি। এখানে কোনগুলো দিছি, কমনগুলো, এই কমনগুলো এখানে দিছি। এটা একটু মানা হতো বুঝেন, এখানে মাইনাস করছি, কিন্তু চেক ইস্যু আমি একজনকে চেক দিছি, তা প্রদান করছি, এটার কারণে আমার টাকা কমে গেছে, কিন্তু রাইট চিহ্ন মানে কি, এটা আমি লিখছি, যেহেতু আমি চেকটা দিছি, স্টার্ট করছি কে, আমি, সেজন্য আমার বইতে আমি কে লিখছি, সেজন্য এখানে ক্রস, সরি রাইট, কেন আমি লিখছি বলে, এই যে আমি এখানে লিখছি, আমি লিখেছি, ব্যাংক লিখে নাই। এই জিনিসটাকে মন দিয়ে বুঝবেন, এখানে ব্লু কালার দিছি, তাহলে এই ঘটনার কারণে আমার টাকা কমে গেছে। এখন দেখেন তাহলে তাহলে আমি লিখে ফেলছি, ব্যাংক কিন্তু এগুলো লিখে নেই, যেহেতু আমার টাকা কমে গিয়েছে, এখন কি করতে হবে, কিন্তু ব্যাংকের টাকা তো কমে নাই, তাহলে ব্যাংক কী করতে হবে, আমাকে প্লাস করতে হবে, কারণ আমাকে বাড়াইতে হবে। আমি আবার বলতেছি, এটা দেওয়াতে আমার টাকা কমে গিয়েছে, যেটা আমি লিখছি, কিন্তু ব্যাংকে কোনো টাকা কমে নাই, তাহলে ব্যাংকের সাথে আমার গণ্ডগোল, তাহলে আমার কী করতে হবে, তাহলে আমাকে টাকাটা যেটা আগে কমিয়েছি এখন বাড়াতে হবে, সেজন্য যোগ কলামে লিখছি। তাহলে এই যোগ কলামগুলো আসলে বুঝতে পেরেছেন, এটা বুঝলে এটা বিয়োগ বুঝতে পারবেন একই সিস্টেমে। তাহলে এগুলো মুখস্থ রাখলেও পারবেন, আবার এই টেকনিক দিয়ে বুঝতে পারবেন, এই প্লাস ক্রস দিয়ে কিছু কিছু বুঝতে পারবেন, এই প্লাস ক্রস দিয়ে বুঝতে পারবেন। কিন্তু এগুলো ডিস্টার্ব, কারণ এটা একটু ডিস্টার্ব, কেন দেখেন এখানে রাইট চিহ্ন আছে, মানে এটা আমি লিখছি, এগুলো আমি লিখিনি, এগুলো একটা ক্রস মানে এগুলো আমি লিখিনি বলে টাকা বাড়াইছি, সেটা যোগ, কিন্তু এটা ডিস্টার্ব আছে ব্লু কালার। এবার এটা দেখেন ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ প্রথমে কে লিখবে, ব্যাংকে লিখছে, আমি লিখিনি, সেজন্য ক্রস। এটা কারণে আমার টাকা কমে গেছে, কারণ ব্যাংক আমার থেকে 5 টাকা চার্জ কাটছে, কমে গিয়েছে, সেজন্য কী করছি, মাইনাস হবে। আচ্ছা, তাই আমার টাকা কমাইতে হবে বলে এ বিয়োগ। এখানে পাওনা টাকা পরিশোধ, ব্যাংক আমার পক্ষ হয়ে টাকা দিয়ে দিয়েছে, কিন্তু এটা আমি ব্যাংক লিখে নাই, এটা কারণে কি আমার টাকা কমে গেছে, তো টাকা কমাচ্ছি, এখন সমাধান করতেছি, এই বিয়োগ। প্রদেয় নোট পরিশোধ বা বিল, আমার পক্ষ হয়ে ব্যাংক টাকা শোধ করছে, আমি লিখি নেই, তা এখন আমাকে লিখতে হচ্ছে, লিখতে কী হবে, আমার টাকা কমাতে হবে, সেজন্য বিয়োগ কলামে লিখছি। এইটা একটু ডিস্টার্ব, দেখেন চেক আদায়ের জন্য ব্যাংকে জমা, কিন্তু এটা রাইট, এগুলো সব ক্রস ছিল, কিন্তু এটা রাইট, তার মানে এটা আমি লিখছি, যেহেতু আমি লিখে ফেলছি, কিন্তু এটা কারণ আমার টাকা বাড়ছে, যেহেতু আদায়ের জন্য ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংকে টাকা জমা দেওয়া মানে আমার টাকা বাড়ছে, এ প্লাস, কিন্তু আমি লিখে ফেলছি, কিন্তু ব্যাংক তো লিখে নাই, তাহলে আমি যদি লিখে ফেলছি, আমার টাকা বাড়াই ফেলছি, এখন আমাকে কমাইতে হবে, সেজন্য এটা এই লেনদেনটা এই বিয়োগ কলামে বসবে। এটা বিয়োগ করা মানে কি, আমার টাকা ব্যাংকের সাথে সমন্বয় করা। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। এখন শুনেন, এই দুটা গ্রুপ যদি না আসে, অঙ্কটা যদি এটা দিয়ে শুরু করি, তাহলে এই সিস্টেম হবে। যদি এরকম শুরু করি, এখানে ব্যাংক জমাতিরিক্ত, এই তো নগদান বহি ব্যাংক জমাতিরিক্ত বা পাস বহি মোতাবেক ব্যাংক জমা যদি হয়, তখন উল্টা, অর্থাৎ যেগুলো প্লাস ছিল সেগুলো বিয়োগ, যেগুলো বিয়োগ ছিল সেগুলো প্লাস হবে। যেমন এখানে দেখাইছি, প্লাসগুলো বিয়োগ, বিয়োগগুলো প্লাস। এই জিনিসটা মোটামুটি আপনি দুইভাবে বুঝতে পারবেন। আমি আবার বলছি, এটা বি গ্রুপ ছিল, হ্যাঁ এটা বি গ্রুপ, বি গ্রুপ দিয়ে শুরু করলে উল্টা হবে, আর এ গ্রুপ দিয়ে শুরু করলে ঠিক থাকবে। এগুলো উল্টা মানে বুঝছেন, এগুলো বিয়োগ হবে আর এগুলো যোগ হবে। আচ্ছা, এই কমনগুলো আমি এখানে লিখছি, তাহলে আপনি মোটামুটি এটা দিয়ে বুঝতে পারবেন অনেক কিছু। আচ্ছা হ্যাঁ, এই ক্রস আর প্লাস এটা দিয়ে কিছু কিছু বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখব এই অঙ্কের আলোকে একটা উদাহরণ দেখব আমরা, একটা বোর্ডের অঙ্ক। দেখেন এই অঙ্কে আমি এভাবে রাখছি, দেখেন পড়তেছি। উদাহরণ 13, কুমিল্লা বোর্ড 15, কুমিল্লা বোর্ড 15, দেখেন এই কুমিল্লা বোর্ড 15। হ্যাঁ, নগদান এগুলো পড়তেছে, নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি শিখাবো কারা যোগ কারা বিয়োগ।
এটা সবসময় কোথায় লিখব? আমাদের অঙ্কের ছক আছে একটা, এই জায়গায় লিখে দিব, সব সময় এইখানে লিখে দিব, এইখানে। তারপর কারা যোগ কারা বিয়োগ বের করবো। দেখেন, ব্যাংক কর্তৃক পরিশোধিত এত টাকা পদীয় নোট নগদান বইতে লিখা হয়নি। তাহলে পদীয় নোট, এই দেখেন পদীয় নোট আছে, দেখছেন? তাহলে এটি কি বোঝাচ্ছে? বিয়োগ। 3, ব্যাংকে জমাকৃত এত টাকার চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এই ব্যাংকে জমা দিছে, এই দেখেন ব্যাংকে জমা। তার মানে এটা কি? বিয়োগ। আমি পাশে লিখিয়ে দিছি, এটা বিয়োগ, এটা বিয়োগ। একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দেন, মানে দেনাদার থেকে টাকা আদায় করছে, এত টাকা নগদান বইতে লিখা হয়নি। এই দেখেন দেনাদার, তাহলে কী হবে? যোগ। এখান থেকে বুঝে গেছি যোগ, আমরা এখানেও লিখে দিছি। ব্যাংক সুদ 50 টাকা, এই সুদ, ব্যাংক সুদ 50 টাকা, এই দেখেন ব্যাংক সুদ, তাহলে যোগ। ব্যাংক চার্জ 40 টাকা, কি ব্যাংক চার্জ কোথায় দেখেন? এই ব্যাংক চার্জ, তাহলে বিয়োগ হবে। তাহলে আমরা মোটামুটি 1 থেকে 5 শিখছি কারা যোগ কারা বিয়োগ। এইখান থেকে এই ছক দিয়ে মোটামুটি অনেক অঙ্ক করা যাবে, এটা মুখস্থ করলে অনেক অঙ্ক করতে পারবেন। আর বইতে, সব বইতে ইতিহাস একটা চ্যাপ্টার, মানে ইতিহাসের মতো অনেক অধ্যায় আছে, অনেক ছক আছে। ওই ছক মুখস্থ করলে আপনি পারবেন, ছকে অনেক আইটেম আছে, মুখস্থ করলে পারবেন। আচ্ছা, এবার একটু 6 নাম্বারটা আমি স্টার্ট দিছি, একটু ভালো মতো বুঝবেন। এটা দেখেন, পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ইস্যু করছি, তাহলে ইস্যুকৃত চেক কোথা হয়? এই ইস্যু, এই দেখেন ইস্যু। তার মানে কী হবে? এটা প্লাস হবে। কেন? এদের প্লাস কলমে। কিন্তু একটা প্রশ্ন দেখেন, এখানে 5,000 টাকার চেক ইস্যু করছি, ব্যাংকে জমা দেয়, যার মধ্যে এত টাকার চেক ব্যাংকে উপস্থাপিত হয়েছে। আচ্ছা, তার মানে কি? আমরা চেক ইস্যুকৃত করছি এত, কিন্তু উপস্থাপিত হয়েছে কত? 850 টাকা। তার মানে কি? আমি লিখছি এত, ব্যাংক লিখছে এত, তাহলে কে কম লিখছি কত? 5,000 থেকে এত টাকা বাদ দিলে এটা আমরা লিখি নাই, এই টাকাটা ডিস্টার্ব। আবার দেখেন, এটা আমি লিখছি, এটা ব্যাংকে লিখছে, তার মানে আমাদের মধ্যে কোনো গণ্ডগোল কত টাকার? এত টাকার। এটাই হবে প্লাস, এই টাকাটা, এটা না, এটাও হবে না, এটাও হবে না, এইটাই প্লাস হবে, ডিফারেন্সটা। এই চেক ইস্যু, দেখেন চেক ইস্যু কোথায়? যোগ। তা এই চেক ইস্যু যোগ। তাহলে আমি মোটামুটি এগুলো দিয়ে বুঝতে পারবো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমরা আবার ক্লাস নিব, এগুলোর উপরে থাকবে বিভিন্ন। আপনাদেরকে সবাই আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, এখানে শেষ। আল্লাহ হাফেজ। ঘরে থাকুন, সুস্থ থাকুন, একে অপরের জন্য দোয়া করুন আল্লাহর কাছে। আমি এস.এম. ইকবাল, সিনিয়র প্রভাষক, বাবা স্কুল কলেজ। আমার মোবাইল নাম্বার হচ্ছে এটা। কোনো সমস্যা হলে এখানে যোগাযোগ করবেন। খোদা হাফেজ সবাই।